বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওপর এটা হচ্ছে চতুর্থ লেকচার। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ে 12 থেকে 17 ধারা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়টিতে মূলত আলোচনা করা হয়েছে চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে, অর্থাৎ যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। বারো ধারা এখানে বলা হয়েছে যে ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদায়যোগ্য, যদি এ অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, তবে যে কোনো চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে নিম্নে বর্ণিত ক্ষেত্রে আদায় করা যেতে পারে। এক নম্বরটা হচ্ছে যে যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়। দুই নম্বরটা বলা হয়েছে যে আমরা এখানে একটা উদাহরণ দেখি। প্রথম যেটা বলা হয়েছে যে যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়। এখানে আপনি যদি চুক্তি করেন তাহলে অবশ্যই সেটা একটা বৈধ চুক্তি হতে হবে। অবৈধ চুক্তি নিয়ে আদালতে যাওয়া যাবে না। দুই নম্বরে বলা হয়েছে যে যখন অন্তর্ভুক্ত কাজ সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ডের অস্তিত্ব থাকে না। এখানে হচ্ছে আপনি যদি কারোর সাথে ওরকম একটা জিনিস কেনার জন্য বা বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হন যেটা বর্তমানে বাজারে পাওয়া যায় না, অর্থাৎ প্রাচীন জিনিস যার বয়সে হতে পারে 100, 200, 300 বছরের পুরনো জিনিস, সেই ক্ষেত্রে ওরকম কোনো জিনিস বিক্রয়ের জন্য যদি কেউ চুক্তিবদ্ধ হয়, তাহলে যেই দুই পক্ষ চুক্তিবদ্ধ হবে তারপরে যদি এটার চুক্তিটা বাতিল করতে চায়, সেক্ষেত্রে যে ব্যক্তি ওই জিনিসটা কিনতে চাচ্ছিল তার কাছে যদি কোনো কারণে অপর পার্টি বিক্রয় করতে অস্বীকার করে, তাহলে সে আদালতে যাইতে পারবে এবং আদালতে বললে আদালত তাকে ওই জিনিসটা বিক্রয় করতে বাধ্য করবে। 3 নম্বরে বলা হয়েছে যে যখন সম্মতিভুক্ত কাজ এমন হয় যে তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। এখানে হচ্ছে যে আপনি কারোর সাথে একটা চুক্তি করলেন জমি কেনার ব্যাপারে, ঠিক আছে। ধরেন আপনি এখানে একটা রেলওয়ে স্টেশন করবেন, হ্যাঁ, বা রেলের রাস্তা করবেন, সে অনুযায়ী জমিটা সেই জন্য আপনার দরকার এবং আপনি চুক্তি হলেন যে জমিটা আপনি কিনবেন। কিছুদিন পরে আপনাকে বললো যে জমি বিক্রি করব না। এখন ওই জমি না বিক্রি না করলে বা এই জমিটা না পাইলে আপনার যে ক্ষতি হবে তাকে কি টাকা দিয়ে পূরণ করা সম্ভব? বা ক্ষতিপূরণ দিলে আপনি কি মানবেন? অবশ্যই না। সেই ক্ষেত্রে আপনি যদি আদালতে যান এবং আদালত ওই ব্যক্তিকে জমিটা বিক্রয় করতে বাধ্য করবে। 3 ধারার বা 3 উপধারার মূল কথাটা হচ্ছে এটা। আর 4 নম্বরে বলা হয়েছে যে যখন এই সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এখন ধরেন আমি আপনার সাথে একটা চুক্তি করলাম যে আপনার কাছে আমি একটা ঘোড়া বিক্রি করব। তো আপনি বললেন বা চুক্তিবদ্ধ হলেন যে এটা 2 দিন পরে এসে নিয়ে যাবেন। এখন আমি মারা গেলাম, সেক্ষেত্রে আমার যে উত্তরাধিকারী ওই ঘোড়াটার মালিক হবে, সে আয়সা যদি আপনাকে এই চুক্তিটা সম্পাদন করতে না চায়,
তাহলে আপনি যদি আদালতের কাছে যান তাহলে আদালত আপনাকে এবং আপনার পক্ষে ডিক্রি দেবে এবং আমার উত্তরাধিকারী যে আছে তাকে বাধ্য করবে সেই চুক্তিটা সম্পাদন করতে। চার দ্বারা এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয়, আদালত এটা অবশ্যই ধরে নেবে যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয় এবং সম্পাদিত চুক্তিভুক্তের বা চুক্তি ভঙ্গের প্রতিকার তেমনভাবে করা যায়। এখানে কথা হচ্ছে যে স্থাবর সম্পত্তি নিয়ে বা যদি কেউ কোনো চুক্তি করে এবং তারপর সে স্বেচ্ছা ইচ্ছাধীন সেই চুক্তিটা ভঙ্গ করতে পারে না। আর কেউ যদি ভঙ্গ করতে চায় তাহলে আপনি এই ধারা অনুযায়ী প্রতিকার পাইতে পারেন। আলোচনার মধ্যে বলা হয়েছে যে সুনির্দিষ্টভাবে যেসব চুক্তি সম্পাদন সম্ভব সেসব চুক্তি সম্পর্কে বর্তমান ধারায় বর্ণনা করা হয়েছে। চুক্তি হলো পক্ষদ্বয়ের সম্মতিমূলক অঙ্গীকার। চুক্তি ভঙ্গের কারণে চুক্তিভুক্ত পক্ষদ্বয়ের মধ্যে কোনো পক্ষ এমন ক্ষতির সম্মুখীন হন যা প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রদান করা ন্যায়সঙ্গত এবং পর্যাপ্ত মর্মে বিবেচিত হয় না, তাই আর্থিক ক্ষতিপূরণের যথেষ্ট নয়। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে এরূপ ক্ষতিগ্রস্ত পক্ষকে যথাযথ এবং আইনগত প্রতিকার হিসাবে প্রতিকার অনুমোদন করা হয়। আদালত সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট চুক্তির শর্তাবলী কার্যকর এবং পরিপালন করার নিমিত্তে আদেশ প্রদান করেন। চুক্তিভুক্ত পক্ষ উক্ত আদেশ মানতে বাধ্য। আমি উপরে যে উদাহরণগুলো দিয়েছিলাম উদাহরণগুলো এখানে লেখা আছে, পড়ে নিতে পারেন। ধারা 13। ধারা 13-তে বলা হয়েছে যে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে, চুক্তি আইনের 56 ধারার কোনো বিধান সত্ত্বেও চুক্তি সম্পাদনের সময় অস্তিত্ব ছিল কিন্তু চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের সময় আংশিকভাবে বিলুপ্ত হওয়ার কারণে চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন পুরোপুরি অসম্ভব নয়। এ ধারাটাতে মূলত বলা হয়েছে যে আপনি কারো কাছ থেকে একটি বাড়ি কেনার জন্য চুক্তিবদ্ধ হলেন এবং যখন আপনি বাড়িটার দখল নিতে যাবেন ঠিক তার আগেই একটা ঘূর্ণিঝড় হয় এবং বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনি যদি ওই বাড়িটা কিনতে অস্বীকার করেন যে ঘূর্ণিঝড়ের কারণে বাড়িটা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আপনি বাড়িটা কিনবেন না, সেই ক্ষেত্রে বিক্রেতা যদি আদালতের কাছে যায় তাহলে আদালত আপনাকে বাড়িটা কিনতে বাধ্য করবে। এখানে একটা উদাহরণ আছে, ধারা 14। চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যেখানে অসম্পাদিত অংশ হচ্ছে ছোট। যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কাজ সম্পাদন করতে অসমর্থ কিন্তু যে অংশ অসম্পাদিত অবস্থায় পরিত্যক্ত হবে সম্পূর্ণ অংশের তুলনায় তার মূল্যের দিক হতে ক্ষুদ্র এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের স্বীকৃত হয়, সেক্ষেত্রে আদালত যে কোনো পক্ষের মামলার প্রেক্ষিতে
চুক্তির যতটুকু সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবেন। এখানে বলা হয়েছে যে আপনি যদি কারো কাছ থেকে ধরেন 100 বিঘা জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হলেন। এখন আপনি যখন জমির দখল নিতে যাবেন তখন গিয়ে দেখলেন ওখানে যার কাছ থেকে জমি কিনলেন তার জমির পরিমাণ হচ্ছে 98 বিঘা, 2 বিঘা জমি কম আছে, তো 2 বিঘা জমির মালিক অন্য একজন। সেই ক্ষেত্রে আপনি যদি অস্বীকার করেন যে যেহেতু এখানে 2 বিঘা জমি কম আছে আমি জমিটা কিনবো না, সেই ক্ষেত্রে বিক্রেতা যদি আদালতে মামলা করে তাহলে আদালত আপনাকে বাধ্য করবে এই ধারা অনুযায়ী আপনি যেন চুক্তিটা সম্পাদন করেন বা জমিটা কিনেন, কারণ এখানে 100 বিঘা জমির কাছে 2 বিঘা জমি পরিমাণ খুবই কম। অথবা যে ব্যক্তি আপনার কাছে জমিটা বিক্রি করতে চাচ্ছিল সেই ব্যক্তি যদি 2 বিঘা জমি কম থাকার কারণে জমিটা বিক্রি করতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে আপনি যদি ওই 2 বিঘা জমি বাদ দিয়ে বাকি যে জমিটা আছে সেটা কিনতে রাজি থাকেন, সেই ক্ষেত্রে আপনি আদালতের কাছে মামলা করলে আদালত ওই বিক্রেতাকে বাধ্য করবে জমিটা বিক্রয় করতে। ধারা 15 ধারাতে বলা হয়েছে যে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, যে ক্ষেত্রে অংশবিশেষ সম্পাদিত অংশ বড়, ওইখানে ছিল ছোট, এখানে হচ্ছে বড়। আচ্ছা, যেখানে চুক্তিভুক্ত বা চুক্তিবদ্ধ একটি পক্ষ চুক্তিতে তার অংশের সম্পূর্ণ কাজ সম্পাদন করতে ব্যর্থ হয় এবং অসম্পূর্ণভাবে পরিত্যক্ত অংশ সম্পূর্ণ কাজের একটি উল্লেখযোগ্য অংশ কিংবা আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট না হয়, তাহলে সে সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য একটি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত অপর পক্ষের মামলার প্রেক্ষিতে চুক্তি ভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তির ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার নির্দেশ প্রদান করতে পারেন। যদি বাদী পক্ষ আরও কাজ সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কাজে ত্রুটির জন্য অথবা প্রতিবাদী কর্তৃক চুক্তি ভঙ্গের দরুন সাধিত ক্ষতির জন্য প্রাপ্ত সকল ক্ষতিপূরণের অধিকার পরিহার করেন। 15 ধারাটার মূল কথা হচ্ছে যে আপনি কারোর সাথে একটা চুক্তি করলেন 100 বিঘা জমি কেনার জন্য ধরেন, সেই ক্ষেত্রে যার কাছে আপনি চুক্তিবদ্ধ হলেন তার 100 বিঘা জমি বিক্রয় করার এখতিয়ার নাই, তার জমি আছে 50 বিঘা। সেই ক্ষেত্রে আপনি যদি সমস্ত ধরনের ক্ষতিপূরণের আশা বাদ দিয়ে যে আপনি যে 50 বিঘা জমি রয়েছে 100 বিঘার মধ্যে যদি 50 বিঘা জমি কিনতে আপনি রাজি থাকেন, তাহলে আদালতের মাধ্যমে মামলা করলে আদালত আপনার পক্ষে ডিক্রি দেবে এবং বিক্রেতাকে বাধ্য করবে ওই 50 বিঘা জমি আপনার কাছে বিক্রি করতে। কিন্তু ওই 14 ধারাতে যেরকম বিক্রেতা আপনাকে বাধ্য করতে পারত এই জমি কেনার ব্যাপারে, এই 15 ধারাতে এটা করতে পারবে না। 15 ধারাতে যে ব্যক্তি সম্পত্তি কিনবে সে যদি কিনতে আগ্রহী থাকে, তার ক্ষতিপূরণের যে অংশ আছে সেটা বাদ দিয়ে যদি কিনতে আগ্রহী থাকে, তাহলে বিক্রেতা বাধ্য থাকবে তার কাছে এই সম্পদ বিক্রি করতে। ষোলো ধারাতে বলা হয়েছে যে
কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদন। যখন চুক্তির একটি অংশের স্বতন্ত্রভাবে সুনির্দিষ্টভাবে কাজ সম্পাদন করা যায় বা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির এমন অন্য অংশ হতে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে সম্পাদন করে বা সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না বা করা আবশ্যক নয়, তাহলে আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন। 16 ধারাতে বলা হচ্ছে যে এখানে একটা চুক্তির ভিতরে আরেকটা চুক্তি বিদ্যমান থাকবে। যেমন ধরেন আপনি কারো কাছ থেকে একটা গরু কিনলেন এবং তার সাথে চুক্তিবদ্ধ হলেন খড় কেনার জন্য। এখন যার কাছ থেকে গরুটা কিনলেন সে তার খড়ের গাদাতে মনে করেন যে আগুন লেগে পুড়ে গেল বা তার খড় নাই, সেক্ষেত্রে আপনার যদি অস্বীকার করেন যে খড় না দিলে গরুটা কিনবেন না, সেক্ষেত্রে বিক্রেতা যদি আদালতের কাছে যায় এবং ডিক্রি চায়, সেক্ষেত্রে আদালত আপনাকে বাধ্য করবে ন্যায্য মূল্য দিয়ে গরুটা কেনার জন্য। অথবা বিক্রেতা যদি অস্বীকার করে যে আমি গরু এবং খড় একসাথে বিক্রি করতে চেয়েছিলাম, এখন আমার যেহেতু খড় নাই সেক্ষেত্রে আমি গরু বিক্রি করব না, সেক্ষেত্রে আপনি আদালতে যাইতে পারবেন এবং ওই বিক্রেতাকে বাধ্য করতে পারবেন গরুটা বিক্রি করার জন্য। 17 ধারাতে বলা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনের প্রতিবন্ধকতা। পূর্ববর্তী 3টি ধারায় যে কোনোটির আওতাধীন মামলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করবে না। এখানে বলা হচ্ছে যে 14, 15 এবং 16 ধারাতে যে চুক্তিগুলোর কথা বলা হয়েছে, এই চুক্তি বাদে অন্য কোনো চুক্তির ক্ষেত্রে চুক্তির কোনো অংশ বাতিল হয়ে গেলে আদালত বাধ্য করতে পারবে না ওই চুক্তিটা বলবৎ করার জন্য বা চুক্তিটা সম্পাদন করার জন্য। অর্থাৎ এখানে এই 3টি ধারার ক্ষেত্রেই শুধু সুনির্দিষ্টভাবে চুক্তির অংশ, সামান্য অংশ বা যেসব অংশের কথা এখানে বলা হয়েছে সেগুলো বাদে অন্য কোনো ক্ষেত্রে আদালতে গিয়ে আবেদন করলে আদালত সেই ডিক্রি দেবে না। ধন্যবাদ সবাইকে।